স্বাগত ৭১ খেলাযোগে আপনাদের সাথে আছি ইমরান হুসাইন। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে উইন্ডিজের দেয়া ২৪৮ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ২০২ রান। টসে জিতে ব্যাট করতে নামে উইন্ডিজ। ২৩ রান করা সুনীল আম্ব্রিসকে আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন মাশরাফি বিন মুর্তজা। অপর ওপেনার শাই হোপ করেন ৮৭ রান, তার উইকেট নিয়ে মাশরাফি। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৪৭ রান করে উইন্ডিজ, ৬০ রান খরচায় ৩ উইকেট নেন মাশরাফি। জবাবে ৫৪ রানে উদ্বোধনী জুটি করে তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৫৪ রান করে আউট হন সৌম্য। ম্যাচের সর্বশেষ অবস্থা জানতে এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি ডাবলিনে। মাশরাফি বিন মুর্তজা, দ্য ক্যাপ্টেন, দ্য কিং। অধিনায়ক হিসেবে ওয়ানডে উইকেটের লিস্টে এখন ৫ নম্বরে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। শুধু তাই নয়, ৩৬ বছরেও বাংলাদেশের পেস বোলিং এর স্পিয়ারহেড ম্যাশ। দেব চৌধুরী রিপোর্ট। প্রথম ম্যাচে উইন্ডিজের সাথে ৭ বলের ব্যবধানে ৩ উইকেট নিয়ে ৩০০-র পথে থাকা ক্যারিবিয়ানদের থমকে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয় ম্যাচেও ক্যাপ্টেইনের মাস্টার ক্লাস। উইন্ডিজের ২ টপ স্কোরার ম্যাশের কবজায়। ১০০-র পথে থাকা শাই হোপের পর ক্যারিবিয়ান ক্যাপ্টেইন জেসন হোল্ডার। কাকতালীয়ভাবে আগের ম্যাচেও হোল্ডার আর হোপের উইকেট নিয়েছিলেন মাশরাফি। Third wicket for the skipper. আর মোটে ৩টা শিকার, তাহলেই অধিনায়ক হিসেবে পূর্ণ হবে ১০০ ওয়ানডে উইকেট। এই রেকর্ড কতটা অনবদ্য সেটা স্পষ্ট হবে বাকি নামগুলো দেখলে। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ওয়ানডে উইকেটের টপ চার্টে ওয়াসিম আকরাম, শন পলক, ইমরান খান, ওয়াকার ইউনুস। সবাই এক একজন মহিরুহ। সেই লিস্টে মাশরাফি, এই গর্ব বাংলাদেশের। মুরব্বীরা বলেন আকাশে চাঁদ উঠলে নাকি সবাই দেখে। মাশরাফির ক্রিকেট আকাশে আপাতত তারা হয়ে জ্বলছে এক একটা উইকেট, আর চাঁদ সে তো মাশরাফি নিজেই। দেব চৌধুরী, ৭১। কেমন হলো বাংলাদেশের বোলিং ফিল্ডিং? বোলাররা আর ফিল্ডাররা প্রত্যাশা মেটাতে পেরেছে কি? কোথাও কি একটু অগোছালো মনে হয়েছে? ৫০ ওভারে বড় কিংবা টুকিটাকি অনেক ঘটনাই ঘটে। বিষয়গুলো এক করার চেষ্টা করেছেন দেব চৌধুরী। ৫ রানে থাকা ডোয়াইন ব্রাভোর ক্যাচটা এই পর্যায়ের ক্রিকেটে যে কোনো বিবেচনাতেই সহজ, কিন্তু কঠিন হয়ে গেল। অবশ্য ব্রাভোকে ফিরিয়ে সাপ মোচন করেছেন মিরাজ। কিন্তু বিশ্বকাপে ব্রাভোর জায়গায় কোহলি, বাটলার কিংবা গেইল হলে কেমন হতো? এরকম ক্যাচ ১০০-র মধ্যে হয়তো ৯৮ বারই ধরবেন মিরাজ, কিন্তু ওই ২ বার ক্যাচ মিসের মাসুল হতে পারে ভয়াবহ। Good look at the pitch. Oh, misfield. Oh, that's poor fielding. ফিল্ডিং এ বাজে দিন যে কোনো ক্রিকেটারের যে কোনো দলেরই আসতে পারে। বাংলাদেশের মোটেও বাজে দিন ছিল না, কিন্তু টুকটাক মিসগুলো চোখে লেগেছে। এই মিসগুলো করে অবশ্যই রিয়াদ সাকিবরা বাজে ফিল্ডার হয়ে যাননি, কিন্তু এমন মিস যে কোনো দিন বিপদ ডেকে আনতে পারে। সেটা সাকিবের চেয়ে ভালো আর কে জানে। অভিব্যক্তিও যেন সেটাই বলছিল। কিপিং করতে গিয়ে ৫ রান বাই দেয়া এমনিতে কম মনে হয়, কিন্তু অনেক সময়ই ৫টা রানও হয়ে যেতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারক। Brilliant catch. ভালো উদাহরণও আছে। সমালোচনায় থাকা স্লিপ ক্যাচিং যেন গা ঝাড়া দিয়েছে সৌম্যর ওই ক্যাচে। যতটা সহজ দেখতে তার চেয়ে কয়েক গুণ কঠিন ছিল। রিফ্লেক্স টাইমিং ছিল আধা সেকেন্ডেরও কম। ফুল মার্ক পেয়েছেন সৌম্য সরকার। Wonderful catch by Soumya Sarkar. ব্যাটসম্যান সাব্বির যে দলের সেরা ফিল্ডার সেটা সবাই জানে, মানেও। এই এফোর্টটাই দরকার। শুধু রান বাঁচাতে না, দলকে চাঙ্গা করতেও দরকার অল আউট ফিল্ডিং এফোর্ট। 2 runs here, brilliant piece of fielding from Shabir. দেব চৌধুরী, ৭১। ঘরোয়া ক্রিকেটের পর ট্রাইনেশন, সবখানে এখন সাবলীল সৌম্য সরকার। বিশ্বকাপে তামিম ইকবালের ওপেনিং পার্টনার হিসেবে লিটন দাসের জায়গাটা এখন বেশ নড়বড়ে। তবে এখনো কেউ কেউ লিটনের আশা দেখেন। তামিম ইকবালের সাথে কার ওপেন করা উচিত সে নিয়ে মতামত দিয়েছেন জাতীয় দলের জার্সি গায়ে ওপেনিংয়ে নামা ৩ ব্যাটসম্যান। তারা দিয়েছেন তাদের মতামত, শুনেছেন শামসুল আরিফিন। ডিপিএল এ টানা ২ সেঞ্চুরি, তার মধ্যে একটা ডাবল।
তাতেই ভয়ডর সব কেটে গিয়েছিল সৌম্য সরকারের। আর সে কারণেই ট্রাইনেশনে পুরো রিদমে সরকার। তামিমের সাথে যোগ্য ওপেনারের অভাব কাটলো বলে হাফ ছেড়ে বাঁচা টিম ম্যানেজমেন্টের। তবে এখনো লম্বা পথ বাকি, ডান বামের তর্কও এখনো কাটেনি। বিশ্বকাপে তামিমের সাথে কার ওপেন করা উচিত, সেই প্রশ্নে দেশের দুই ওপেনারের উত্তর। সৌম্য এবং লিটন দুজনই খুবই ভালো পারফর্মার, গুড হিটার, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আমি সৌম্যকে অনেক আগে রাখবো। এই কারণে যে সৌম্য লাস্ট কিছু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ও পারফর্ম করেছে, প্লাস ডোমেস্টিকে যাওয়ার আগে, ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগেও একটাতে 100 এবং একটাতে 200 রান করেছে। তো পারফরমেন্স দিক দিয়ে আমি একটু সৌম্যকে একটু আগে রাখবো। লাস্ট ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সময় ভালো খেয়েছে। যদি এই বিবেচনা করে তাহলে সিলেক্টরদের মনে বা কোচরাও যদি এটা করে যে পার্টনারশিপ যেভাবে আসতেছে, যেভাবে টিমের জন্য ভালো, ওইটাই করা দরকার। আগের বিশ্বকাপের ওপেনার এনামুল বিজয়ের উত্তর অবশ্য ডিপ্লোম্যাটিক। আসলে সম্পূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপার, আর টিমের সাথে কোন টিমের সাথে খেলা হচ্ছে সেটা তারাই বলতে পারবে। আসলে এটা নিয়ে কোনো কথা নাই, দুজনই বাংলাদেশের সেরা ওপেনারদের মধ্যে দুজনই আছেন। তারা ভালো করুক, এটাই দোয়া করি, যেই অপরচুনিটি পাক সেই জন্য ভালো করতে পারে। লিটনকে পরখ করে দেখার জন্য এখনো 2 ম্যাচ বাকি। তবে টাইগাররা ট্রাইনেশনের ফাইনালে গেলে সেই রিস্ক টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত নেবেন কিনা এখনই চট করে বলে দেয়া যায় না। শামসুল আরিফিন, 71। দুয়ারে করে নাড়ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ। ক্রিকেট উন্মাদনায় গা ভাসাতে প্রস্তুত ফ্যানরা। কোথায় কি ঘটছে, কোন দলের প্রস্তুতি কেমন, দ্বাদশ আসরের প্রত্যেকটা দলের আপডেট জানাবে খেলাযোগ। ইংল্যান্ডে যাওয়ার আগে জুলু রাজার সাথে দেখা করলেন সাউথ আফ্রিকান ক্রিকেটাররা। বিশ্বকাপের প্রস্তুতিতে বেশ কাজে দিয়েছে আইপিএল, মন্তব্য রোহিত শর্মার। আর জলবসন্তে বিশ্বকাপের দলে ঢোকার আশা শেষ হয়ে গেছে মোহাম্মদ আমিরের। বিশ্বকাপে পারফর্ম করা মানেই ভক্তদের মনের মণিকোঠায় জায়গা পাওয়া। বিশ্বকাপ তৈরি করে কিংবদন্তি ক্রিকেটার। যুগ পেরিয়েও যে ক্রিকেটারদের নামগুলো ঝড় তোলে চায়ের আড্ডায়, ক্রিকেট প্রেমীদের করে নস্টালজিক। বিশ্বকাপে নাম কামানো তেমনই 11 ক্রিকেটার বেছে নিয়েছে খেলাযোগ। আজকের আয়োজনে রিকি পন্টিং, জানাচ্ছেন রহমান পেয়ার। ক্রিকেটীয় সাফল্যের মানদণ্ড যদি হয় বিশ্বকাপ ফাইনাল, তবে সেরাদের সেরা রিকি পন্টিং। ক্যারিয়ারে 5টা বিশ্বকাপে খেলেছেন, 4বারই দল গেছে ফাইনালে। ট্রফি নিয়ে অস্ট্রেলিয়া ফিরেছেন 3বার। 1996 সালে বিশ্বকাপ অভিষেক, একটাই সেঞ্চুরি পেয়েছিলেন পন্টিং। ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। পরের বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ক্রিকেটের উত্থান। স্টিভ ওয়ার সর্বজয়ী অজি স্কোয়াডের জন্ম এই আসরেই। পন্টিং এর ব্যাটেও ছিল ধারাবাহিকতা। 2003 বিশ্বকাপ, দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন পন্টিং। ফাইনালে 140 রানের আনবিটেন নক, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চার বছর পর অনন্য কীর্তি গড়লেন পন্টিং। ক্লাইভ লয়েডের পর 2টা বিশ্বকাপ জেতা একমাত্র অধিনায়ক পান্টার। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা গড়েন 2011-তে। তবে কিংবদন্তি ব্যাটসম্যান তার সেরা সময়ে ছিলেন না। অস্ট্রেলিয়া বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই। ফ্রন্ট ফুটের একজন দুরন্ত ব্যাটসম্যান পন্টিং, ট্রেডমার্ক কভার ড্রাইভের জন্য বিখ্যাত। ক্রিকেটের নান্দনিক সব শটই বেরিয়েছে তার উইলো থেকে। তরুণদের জন্য একজন রোল মডেল পান্টার। ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যান গেম, কিন্তু অন্যান্য খেলাগুলোর মতোই ক্রিকেটেও জন্ম দিয়েছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার। স্বাভাবিকভাবেই এইসব বিরূপ ঘটনার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ও সমালোচনার মুখে পড়েছে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ঘটে যাওয়া কিছু কাহিনী। বিশ্বকাপে এমন কিছু ঘটনা মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। 1996 বিশ্বকাপ সেমিফাইনাল, ইডেন গার্ডেন্সে মুখোমুখি দুই এশিয়ান পরাশক্তি শ্রীলঙ্কা ও ভারত। লঙ্কানদের 251 রানের জবাবে দাসের ঘরের মতোই ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। এক পর্যায়ে স্কোর লাইন হয়ে যায় 8 উইকেটে 120 রান। আর তখনই ক্ষুব্ধ ভারতীয় সমর্থক মাঠের ভেতর বোতল ছুঁড়ে মারতে শুরু করে, স্ট্যান্ডে লাগিয়ে দেয় আগুন।
নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সবকিছু, ফলে বন্ধ হয়ে যাওয়া খেলা আর শুরু করা যায়। বিজয়ী ঘোষণা করা হয় লঙ্কানদের। বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে এই ম্যাচ। The match has been abandoned and given to Sri Lanka. The Sri Lankans are absolutely delighted. They deserve this win. 1992 বিশ্বকাপ দিয়ে রঙিন পোশাকে যাত্রা শুরু ওয়ানডে ক্রিকেটের। ওই বিশ্বকাপেই প্রথমবারের মতো চালু হয় বৃষ্টি আয়, আর শুরুতেই জন্ম দেয় তুমুল সমালোচনায়। সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে ইংল্যান্ড তোলে 6 উইকেটে 252 রান। ব্যাটিং করতে নেমে ঠিকমতোই এগোচ্ছিল প্রোটিয়ারা। 7 বলে প্রয়োজন 22 রানের। ঠিক সেই সময় বৃষ্টির হানায় বন্ধ হয় খেলা। পরবর্তীতে খেলা মাঠে গড়ালেই চক্ষু ছানা বড়া প্রোটিয়াদের। স্কোর বোর্ডে তখন দেখাচ্ছিল জিততে হলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন 1 বলে 22 রান। বৃষ্টি আইনে 2 ওভার কাটা হলেও রানের কোনো হেরফের হয়নি। 2003 বিশ্বকাপ শুরুর কদিন আগে সবচেয়ে খারাপ সংবাদটা শুনতে হয় অস্ট্রেলিয়াকে। ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন শেন ওয়ার্ন। টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে 1 বছরের জন্য নিষিদ্ধ হন এই লেগি। 18 মার্চ 2007 সাল জ্যামাইকার পেগাসাস হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় সেই সময়ের পাকিস্তানের কোচ বব উলমারকে। গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের সাথে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার রাতেই মারা যান উলমার। কিন্তু তার মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক আজও তার কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। মনিরুজ্জামান বাবু, 71। রিয়াল মাদ্রিদ নয়, কমেন্ট্রি দিতে বার্সেলোনার ম্যাচকে বেছে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কাপ্তান জামাল ভুঁইয়া। এ কাজে জামালকে বারবার ফোন করে অনুপ্রাণিত করেছেন ভারতীয় ফুটবলের কাপ্তান সুনীল ছেত্রী। 19 মে বার্সেলোনা এবারে ম্যাচে ধারাভাষ্য কক্ষে মাইক্রোফোন হাতে মেসিদের ফুটবল বিশ্লেষণ করবেন বাংলাদেশ ফুটবলের নাম্বার 1 ফুটবলার জামাল ভুঁইয়া। উপনদীর রিপোর্ট। ফার্স্ট টাইম একটা বাংলাদেশি বাইরে কমেন্টারি করবে, সো এটা আমার একটা বড় অপরচুনিটি পাইছি, সো এটা অপরচুনিটি, এটা আমি আই মাস্ট টেক দ্যাট চান্স, বুঝছস? সো আমার জন্য না, শুধু আমার জন্য ভালো হবে না, বাট অলসো ফর বাংলাদেশের জন্য এটা একটা ভালো জিনিস। বাংলাদেশের ফুটবলের প্রাণভোমরা জামাল ভুঁইয়া 2013 সাব চ্যাম্পিয়নশিপ থেকে এ পর্যন্ত অপরিহার্য ফুটবলার। লা লিগার কমেন্ট্রি করতে জামালকে অনুরোধ করেছিলেন ভারতের সুনীল ছেত্রী। আমি অনেক এক্সাইটেড হয়েছে, কারণ ওরা 4 মাস আগে ওরা একটা ভিডিও চাইছে আমি একটা কমেন্টারি করতে পারবো নাকি, সো আমি একটা ভিডিও পাঠাইছি, ওরা অনেক খুশি হয়েছে। আর 4 মাস আগে ম্যাচ হয়েছে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ, সো ওরা আমার ফোন করছে, আর সুনীল ছেত্রী ইন্ডিয়ান ক্যাপ্টেন ফোন করছে, সো আমরা এটা ভালো আলাপ করছি, ভালো কমেন্টারি করছি। তারপরে ওরা আমার অনেক লাইক করছে। তারপরে 3 বার ওরা আমার ফোন করছে, তুমি আসতে পারবা। জামালের চাওয়া বার্সেলোনা ম্যাচে ধারাভাষ্য দেওয়া। 19 মে মেসিরা নামবে এইবারের বিপক্ষে, বিশ্লেষণে থাকবেন জামাল ভুঁইয়া। বার্সা কিভাবে খেলবে, অপোনেন্ট টিম কিভাবে খেলবে, কোন প্লেয়ার খেলবে, ওরা নেক্সট সিজন নতুন প্লেয়ার কিনতে চায়, কোন প্লেয়ার চলে যাব, সো এইগুলো ট্রান্সফার, এগুলো আমরা আলাপ করবো। বার্সেলোনাতে অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর ওরা সেমিফাইনালে হারছে, সো এটা একটা মেন্টাল অ্যাসপেক্ট আছে। ওরা লাস্ট গেম কিভাবে খেলবে, ওরা কি সিরিয়াস না, এইগুলো আমরা একটু আলাপ করবো। বিপিএল ফুটবলের মাঝেই লা লিগার কমেন্ট্রি করতে দুবাই যাচ্ছেন জামাল ভুঁইয়া। তাকে ছুটি দেওয়ার জন্য ক্লাবের ম্যানেজিং ডাইরেক্টর নাসির উদ্দিন চৌধুরীর প্রতি জামালের অশেষ কৃতজ্ঞতা। উপল নন্দী, 71। সাবেক তারকা হকি খেলোয়াড় বর্ষিয়ান হকি সংগঠক আব্দুস সাদেককে প্রধান উপদেষ্টা হিসেবে পেতে চান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ। লক্ষ্য যেখানে হকির উন্নয়ন, তাই বিজয়ী 2 পক্ষকে একাঠা করে আগামী 4 বছর কাজ করতে চান তিনি। অনুপাপী রিপোর্ট। 14 বছর পর হকির নির্বাচন, আলোচনার কেন্দ্রবিন্দুতে মমিনুল হক সাইদ। সাধারণ সম্পাদক পদে হেভিওয়েট প্রার্থী আব্দুস সাদেককে হারিয়ে তৈরি করেছেন নতুন ইতিহাস। তরুণ এই সংগঠকের সাথে আছেন 2 প্যানেল থেকে নির্বাচিত হকির মানুষেরা।
শেষ হোক, দায়িত্বভার বুঝে নিয়েই ভিন্ন পথে যাত্রা শুরু। নির্বাচনী উত্তাপ, হিংসা প্রতিহিংসা ভুলে হকির উন্নয়নে পাশে পেতে চান সবাইকে। নবনির্বাচিত কমিটির প্রধান উপদেষ্টার আসনে বসাতে চান হকির লিজেন্ড আব্দুস সাদেককে। তার যে আন্তর্জাতিক অভিজ্ঞতাগুলো রয়েছে, তার যে ফেডারেশন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, সেখান থেকে যদি কিঞ্চিত পরিমাণ যদি আমরা সাহায্য পাই, আমার মনে হয় আমার কাজ করাটা অতি দ্রুতভাবে সম্ভব হবে। সবাই সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেটা সবাই অনুমোদন দিয়েছে। আমিও ব্যক্তিগতভাবে সাদেক কাকার সাথে কথা বলেছি, তিনিও আমাকে আশ্বস্ত করেছে। হকির বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, চারিদিকে প্রত্যাশার চাপ। নতুন কমিটির কাণ্ডারি মুমিনুল হক সাঈদ আগামী 4 বছর নিজেকে প্রমাণ করতে চান কাজ দিয়ে। সবাই দায়িত্বশীল হয়ে যুগ উপযোগে কাজ করবে, যে কাজের ডেভেলপমেন্ট থাকবে, যে কাজের প্রত্যেকটা সিঁড়ি থাকবে সামনের দিকে এগিয়ে আসার, পিছিয়ে যাওয়ার জন্য না, লোক দেখানোর জন্য না, গল্প বলার জন্য না, কারোর উপর দোষারোপ করার জন্য না, নাই বলার জন্য না। এই কারণে আমার প্রতি চাওয়াটা বেশি। এই কারণে এখন স্বপ্নেও আমি হকি নিয়ে আলাপ করি, স্বপ্নেও হকির জন্য কাজ করি। অর্ণব বাপি, 71, ঢাকা।